আপনাদেরকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদরের একটি ইউনিয়নের একটি জনসভায় তিনি একটি কথা বলেছেন। সেই কথাটা তিনি কি বলেছেন এটা হুবহু আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেছেন যে আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সেই পথে হাঁটতে চাই না, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব। মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই তিনি তুলে নেবেন যদি বিএনপি ক্ষমতায় আসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কিভাবে মামলা তুলে নেবেন? তার মানে কি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেই 5ই আগস্টের পর থেকে সব মামলাই ভুয়া? যেহেতু তিনি তুলে নেবেন, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে, তিনি নিজেই বলতেছেন। তার মানে সব মামলাগুলি ভুয়া এবং এই মামলাগুলো আসলে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু মির্জা ফখরুল বলতেছেন তিনি তুলে নেবেন, মামলা তুলে হতে পারে কখন? যখন সেই মামলাটা আসলে মিথ্যা মামলা হয়। তার মানে কি তিনি বলতে যাচ্ছেন যে যত মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে সবই মিথ্যা মামলা? এই জুলাই অভ্যুত্থান ঘটেনি, জুলাই অভ্যুত্থানে কোনো মানুষ মরেনি, এই জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের কোনো দোষ নাই, সব মামলা মিথ্যা মামলা। হচ্ছে অবাক লাগে কি জানেন, যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে তার 90% মামলার বাদী হচ্ছে কিন্তু বিএনপির লোকজন, মূল দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, এইরকম। তো কেন এই মামলাগুলো হয়েছে? কারণ গত 15 বছরে এই বিএনপির এই লোকগুলো তারা আওয়ামী লীগের কাছে চরম নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, পঙ্গু হয়েছে, অনেক পরিবার তার সন্তানকে হারিয়েছে। অবর্ণনীয় দুঃখ এবং দুর্দশার কারণেই বিভিন্ন নেতা কর্মীরা বাধ্য হয়ে মামলাগুলো করেছে। এই মামলাগুলোতে শুধু যে জুলাই হত্যাকাণ্ডের মামলা তাই নয়, গত 15 বছর ধরে যে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, সেই 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তারা নিজের হাতে আইন তুলে না নিয়ে বিচার ব্যবস্থার উপর ভরসা করে তারা এই মামলাগুলো করেছে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে। সুতরাং এই মামলাগুলো জেনুইন মামলা, কোনো সন্দেহ নেই। এবং আমি দেখেছি যে গত 15 বছরে বিএনপির যেই পরিমাণ লোকজন আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তার 1% মামলা করে নেই। অনেকেই আছে ক্ষমা করে দিয়েছে, বেশিরভাগই ক্ষমা করে দিয়েছে। তাহলে এই মামলাগুলো জেনুইন মামলা। তাহলে বিএনপির তৃণমূলের যেখানে 80 থেকে 90% মামলার বাদী হচ্ছে এই বিএনপি তৃণমূল, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে মামলাগুলো তুলে নেওয়া হবে, সব মামলায় তুলে নেওয়া হবে। আমি বলতেছি না যে সব মামলা সত্য, তবে বেশিরভাগই সত্য মামলা। 2-1টা হয়রানিমূলক মামলা হতে পারে বা মামলা বাণিজ্য হতে পারে, এটা অস্বীকার করার উপায় নেই, যেহেতু বাংলাদেশ তো এটা। কিন্তু তাই বলে সব মামলায় তুলে নেওয়া হবে? কিন্তু যদি তিনি এটা বলতেন যে বিএনপি ক্ষমতা আসলে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আমরা মামলাগুলো খতিয়ে দেখব, খতিয়ে দেখে যদি দেখি যে এটা মিথ্যা মামলা বা হয়রানিমূলক, তাহলে আমরা এই মামলাটা তুলে নেব, এটা তিনি বলতে পারতেন। কিন্তু তিনি এটা না বলে তিনি একদম আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবই তুলে নিবেন। তার মানে জুলাইও ঘটে নাই, তার মানে গত 15 বছর ধরে বিএনপির লোকজন কোনো নির্যাতনের শিকার হয় নাই। এটি তার কথাটা বোঝা যায়। তো এটা তিনি বলতে চেয়েছেন। তো আমি কিন্তু প্রথম দর্শক বিশ্বাস করি নাই। আমি মনে করছিলাম যে যেহেতু অনেক ভুয়া ফটোকাট মটোকাট থাকে, যেভাবে আজকাল গুজব, তথ্যের বিকৃতি এগুলো ঘটে, নিশ্চয়ই এটা মিথ্যা কথা। কারণ বিএনপির একজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই ধরনের কথা বলতে পারেন না, তিনি এই ধরনের কথা বলতে পারেন না। এটা নিশ্চয়ই একটা ভুয়া নিউজ। পরে আমি ঘেটে দেখলাম যে না, আসলেই তো সত্য। বিভিন্ন পত্রিকা পড়লাম, সব পত্রিকা এইভাবে বলা আছে। আমি ভিডিও কালেক্ট করলাম, ভিডিও তো লেখা আছে তিনি এভাবেই বলেছেন, এবং ভিডিও তিনি যেভাবে বলেছেন পত্রিকাগুলো সেভাবেই রিপোর্ট করেছে। তো যখন সমালোচনা শুরু হলো তখন বিএনপির পক্ষ থেকে একটা নতুন প্রেস বিজ্ঞপ্তি এলো। আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। মির্জা ফখরুলের এই বক্তব্যের সমালোচনা হওয়ার সময় সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া একটি বিবৃতি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এটা স্বাক্ষর করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম। বিবৃতিতে বলা হয়েছে যে আজ 11 নভেম্বর বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় দেওয়া
আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করেছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, ভালো কথা। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিব, মানে এই ইউনিয়নের কথা বলতেছি উনি, এই ইউনিয়নে কোনো হয়রানিমূলক মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ এবং দলের সকল প্রজানেতা কর্মীদেরকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের জন্য বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। কিন্তু আমি তো তার ভিডিও দেখেছি, তার বক্তব্যের ভিডিও দেখেছি, তিনি তো কোথাও বলেননি যে শুধুমাত্র এই ইউনিয়নের মামলাটাই তিনি তুলবেন। আচ্ছা, তিনি বলতেও পারেন যেহেতু এটা তার ইউনিয়ন, তাহলে কথা হচ্ছে যে যদি হয়রানিমূলক মামলা হয়েই থাকে তাহলে আপনি কেন শুধু এই ইউনিয়নের মামলাটাই তুলবেন, এই ইউনিয়নের আওয়ামী লীগের লোকদের মামলাই তুলবেন? সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন কি অপরাধ করলো, তাদের মামলা কেন তুলবেন না? আর আপনি তো সমগ্র বাংলাদেশের বিএনপির মহাসচিব, আপনি তো ওই ঠাকুরগাঁয়ের ওই ইউনিয়নের বিএনপির মহাসচিব না, তাহলে আপনি কেন শুধু পার্টিকুলারলি ওই ইউনিয়নের মামলাগুলি তুলবেন? আর যদি ধরেও নেই যে আপনি ভোটে জিতার জন্য আপনি এই মামলাগুলো তোলার কথা বলতেছেন, তাহলে একটা মাত্র ইউনিয়নের ভোটে কেন জিততে পারবেন? এমপি হতে পারবেন? পারবেন না তো। কিন্তু আপনি বলতেছেন যে ইউনিয়নের, কিন্তু পুরো ভিডিওতে আমি দেখেছি যে আপনি ইউনিয়নের কথা বলেননি, আপনি সমগ্র বাংলাদেশের কথাই বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি। গণমাধ্যম তো আপনার বক্তব্য ভুলভাবে প্রকাশ করেনি, আপনি হুবাহু যা বলেছেন গণমাধ্যম তাই প্রকাশ করেছে, গণমাধ্যম বিন্দুমাত্র ভুল করেনি। এখন এরকম হতে পারে যে আমি বলতে চেয়েছি বলতে পারিনি, বা আমি ভুলে গিয়েছিলাম কিন্তু আমার মনে এটা ছিল না, এরকম হতে পারে। যদি এরকম হয়েই থাকে তাহলে তার বলা উচিত ছিল না যে আসলে এই কথাটা আমি বলেছি অনিচ্ছাকৃত ভাবে, এজন্য আমি দুঃখিত। আসলে আমি বলতে চেয়েছিলাম যে আমি সমগ্র বাংলাদেশে যত হয়রানিমূলক মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে সেটা আমরা ক্ষমতা এলে তদন্ত করে বাতিল করব। এই ধরনের বক্তব্যকে সবাই সাধুবাদ জানাতো, কিন্তু তিনি বলেছেন যে শুধুমাত্র তিনি ওই ইউনিয়নের মামলাটাই তুলবেন, এবং এগুলো বললে তিনি নিজেকে মানে আরো হাস্যকর ভাবে উপস্থাপন করলেন। হয়তো তাড়াহুড়া করে করেছেন, এজন্য চিন্তা করতে পারেননি। তিনি বলেছেন যে আমি শুধু ইউনিয়নের মামলায় তুলবো, তাহলে ওই ইউনিয়নের লোকজনই মানে সব আওয়ামী লীগের হয়রানির শিকার হয়েছে, বাকি বাংলাদেশে যারা হয়রানির শিকার হয়েছে তাদের মামলাগুলো উঠবে না? তোর সাথে এরকম হয়, মানে আমাদের বাংলাদেশের নেতারা আছে অনেক সময় মানে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলে, কিন্তু পরবর্তীতে বলে যে আমি এটা বলি না, এটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু আজকাল তো ডিজিটাল যুগ, আপনার ভিডিও বক্তব্য আছে একদম সরাসরি, বিভিন্ন গণমাধ্যমে আছে। এখন আপনি যদি বলেন ওটা বলি নাই, তাহলে হবে না তো। আপনি বলেছেন যে সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের লোকদের মামলা তুলে নেবেন। কেন বলেছেন এটা? আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। আচ্ছা, আওয়ামী লীগের ভোট পাওয়া কি এতই দরকার? যদি আওয়ামী লীগের ভোট পাওয়া এতই দরকার হয়, তাহলে এই যে আপনার নেতা কর্মীরা 15-16 বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে, তাদের কাছে আপনি কি জবাব দিবেন? আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলায় কি মিথ্যা? দুই একটা মিথ্যা মামলা থাকতেই পারে, আমি স্বীকার করতেছি, বাট সব মামলা মিথ্যা। এই জুলাইতে 1,500 লোকের প্রাণহানি ঘটলো, এই সব মামলাগুলো মিথ্যা। ক্ষমতায় আসলে সব মামলাগুলো তুলে নিবেন, আওয়ামী লীগের কোনো দোষ নাই। আপনি কি জবাব দিবেন আপনার 15-16 বছর ধরে নির্যাতিত নেতা কর্মীদেরকে? আপনি কি জবাব দিবেন জুলাইয়ে নিহত পরিবারের কাছে? কি জবাব দিবেন জুলাই আহত প্রায় 20,000 পঙ্গু লোকদের নিকট? আপনি আওয়ামী লীগের কটা ভোটের জন্য আপনি বলতেছেন সব মামলা তুলে নিবেন, পরে আবার মিথ্যাচারও করতেছেন পত্রিকায় একদম বিবৃতি দিয়ে। আমি দেখেছি জামাতের অনেক নেতাকর্মী আছে, তারা বলতেছে যে আওয়ামী লীগের ভোট আমাদের দরকার, আওয়ামী লীগ দাঁড়িপাল্লায় ভোট দিবে। দেখুন, যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমি তো বলেছি তার 90% হচ্ছে বিএনপির লোকজন হচ্ছে তার বাদী। এবং এর কারণও আছে, কারণ এই জুলাই আন্দোলনের যে বৈষম্য ছাত্র আন্দোলন, তারা তো নতুন এসেছে, কিন্তু 15টা বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে এককভাবে সংগ্রাম করে গেছে বিএনপি। এবং এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন, এবং তিনি এই অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন তিনি নিজেও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছেন, কারাবরণ করেছেন, মামলা হয়েছে, জেল খেটেছেন, কত জুলুম হয়েছে। এখন এই সামান্য কয়টা আওয়ামী লীগের ভোটের জন্য তিনি সব মামলা তুলে নিবেন? তাহলে এই যে জুলাই সনদ, জুলাই আন্দোলন, তারপরে হাসিনার পালিয়ে যাওয়া, এসব কিছুকে আপনারা স্বীকার করেন না?
আপনারা তো নিজেদেরকে বলেন যে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, আপনারা পক্ষের শক্তি, জামাত পক্ষের শক্তি। তারপর যদি এই জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হয়ে থাকেন, তাহলে এবার দেখেন নাই এই গত 15 বছর আওয়ামী লীগের কর্মকাণ্ড কি হয়েছে? দেখেন নাই এই জুলাইয়ের 36 দিনে আওয়ামী লীগ কি পরিমাণ লোককে মেরেছে? তাহলে আপনি কোন বিবেচনায় বলেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে, পরে আবার আপনার মতো একজন উচ্চ পর্যায়ের নেতা সমালোচনার মুখে আপনি আবার পরে আরেকটা মিথ্যা কথা বলে দিলেন? আপনি বলতে পারতেন যে আমি যা বলতে চেয়েছি তা হয়তো শেষ করতে পারিনি, আমি বলতে চেয়েছিলাম যে আমি সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে হয়রানির মামলা হয়ে থাকে সেটা আমি তুলে নেব, কিন্তু আপনি ঢালাও ভাবে সব মামলা তুলে নেবেন। তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা সব মামলায় ভুয়া, এসব মামলার কোনো ম্যারিট নেই। মানে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি ভোট পাওয়ার জন্য কি আওয়ামী লীগকে খুশি করতে যাচ্ছেন, নাকি আপনি আসলে ভারতকে খুশি করতে যাচ্ছেন? মানে আপনি আপনার চিন্তা ভাবনাটা কি? দর্শক, আমার বুঝে আসে না। তবে শুধু একটা কথাই বলি, কি জানেন, যে চাকরির যেমন অবসরের বয়স থাকে, রাজনীতিও তেমনি একটা অবসরের বয়স থাকা উচিত। একটা পর্যায়ের পরে আর রাজনীতি করা ঠিক না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের অত্যন্ত সম্মানিত একজন মানুষ, তিনি আমাদের চোখে সম্মানের পাত্র। তার অবদান, তার ত্যাগ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার অবদান ইতিহাসের পাতা লেখা থাকবে। কিন্তু এখন তিনি যেসব কথা বলতেছেন, এইসব কথা তাকে বিতর্কিত ভাবে উপস্থাপন করবে এবং তার পূর্বে যত ত্যাগ সব মানুষ ভুলে গিয়ে নতুন একজন ফ্যাসিস্টের সহায়তাকারী, ফ্যাসিস্টের সিম্পিটাইজ হিসাবে তাকে দেখবে, এবং এটা তার জন্য সুখকর না। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মান থাকতে থাকতে এখনই তাকে পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত। দর্শক, আপনাদের মতামত জানতে চাই, কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ইন্ডিয়ার সাথে মিলিত একটা হুমকি খুব সম্ভবত, আমি নিশ্চিত করছি না, আমার হাঞ্চ, আমার অনুমান, সন্দেহ বলতে পারেন যে এটা একটা বলতে পারেন ওয়াকার থাকতে পারে এর মধ্যে। ওয়াকার ইন্ডিয়া আর বিএনপি কে যদি একসাথে মিলান, যারা ইউনুসকে পুরো বালতে চায় মনে করেন, তাহলে তারা যে ল্যাঙ্গুয়েজে, মানে উল্টা করে বললে ফখরুলের হুমকিটা কিন্তু ওটার সাথে মিলে দেখেন, এর মিলান দেখেন মিলবে। আচ্ছা, তাহলে এটা খুব সম্ভবত ওয়াকার যদি কিছু করে, এটা ঘটবে 10 তারিখে। কেন 10 কেন এক্স্যাক্টলি? কারণ 11 তারিখে হুমকি দিচ্ছে আবার জামাত, তারা ঢাকার বাইরে থেকে লোক নিয়ে এসে ঢাকা জড়ো করে ফেলবে। মানে এটা হলো অনেকটা ওই 10ই নভেম্বরের মতন এরশাদ আমলের। ঢাকা ঘেরাও বলতে আমরা সে আমলে, এই আমলে ঢাকা ঘেরাও বলতেছে না, ঢাকা জমায়েত বলতে যাচ্ছে, এই জাতীয় কিছু বলতে যাচ্ছে। তো একালে এখন এই ঢাকা জমায়েত যদি এরকম করে আসে যায়, এটাকে সামলানোর ক্ষমতা ইউনূস সরকারের নাই, হবে না, না হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে যেখানে পুলিশের শর্টেজ আছে, তাকে ডিপেন্ড করতে হবে আর্মির উপরে। আর্মির ভিতরে এরকম ভাগ টাকা আছে, কে সাপোর্ট করবে আর কে করবে না মুশকিল বলা। কেউ যে সাপোর্ট করতে হবে বেশি সাপোর্ট, আর একটা অংশ একবারে উইথড্র করে নিয়ে যেতে পারে। তাহলে 11 তারিখ কি ঘটবে উই ডোন্ট নো। 12 তারিখ গেল যেভাবে সেভাবে, বুঝতে পারছেন ইম্প্যাক্টটা। আর 13 তারিখ কিন্তু আওয়ামী লীগ আবার একটা প্রোগ্রাম দিয়ে রাখছে, লাখ লাখ জমায়েত করবে ঢাকা শহরে। সত্য মিথ্যা জানি না আমি। সো আমি মনে করি 10, 11, 12, 13 ঢাকা শহরের জন্য সবচেয়ে বিপজ্জনক। এখন এটার সাথে মেলান এখন ইউনূসের হুমকিটা, দেখেন অনেক কিছু মিলবে। সো এটা আমার অনুমান মাত্র, কোনো তথ্য নয়। এটা আমি তথ্য দিচ্ছি মনে করবেন না, আমার এটাকে ভালো ঠিকছে না। এই অর্থে আমি বললাম যে এই হুমকিটার অর্থ এরকম হতে পারে বলে আমার ধারণা। এটুকু, থ্যাংক ইউ। কিন্তু এক্ষেত্রে সরকারের আসলে প্রস্তুতি আছে কিনা, যে আওয়ামী লীগ বলতেছে লাখ লাখ লোক নামাবে, আমার যদি বিশ্বাস হয় না যে লাখ লাখ লোক নামবে বা নামতে পারে, কিন্তু সরকারের কোনো প্রস্তুতি তো থাকা উচিত। এই গেল একটা। এবং সেনাবাহিনী কেন ভারতের সঙ্গে মিলে এই কাজগুলো করবে, যে ইউনূসকে সরানোর জন্য? এতে সেনাবাহিনীর লাভটা কি? মানে তারা তাদের তো কোনো লাভ নাই এখানে। সেনাবাহিনী পুরো শব্দটা ইউজ করলে একটা কনফিউশন লাগবে। সেনাবাহিনী আর সেনাপ্রধান এক শব্দ না, হচ্ছে বাংলাদেশের এখনকার পরিস্থিতি। আপনি যদি সেনাপ্রধান বলেন, হ্যাঁ, তাহলে হয়তো কথাটা একটা মানে। সেনাপ্রধানের দরকার এখন বিচারটা বন্ধ করা, আইসিটি কোর্টটাই বন্ধ করে দেওয়া। আদারওয়াইজ সে নিজের ফাঁসির দড়িটাকে বাড়াবে কেমনে?
অলরেডি 15টা যেটাকে অ্যারেস্ট দেখানো হচ্ছে, এখন বলছে আমরা বুঝি নাই। ইউনুসের ইন্টারপ্রিটেশন, ইউনুসের যে 3 নম্বর সংশোধনীটা জারি করেছে, যে তাদের চাকরি থেকে তারা কিছু একটা ইংরেজি শব্দ ব্যবহার করছে, বাংলা হয় এটা বরখাস্ত, কিন্তু তারা বলছে বাংলা কি আমরা জানি না। আর্মির দিক থেকে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যা দেওয়ার জন্য আবার যে লোকটা আসছে মাইনুর রহমান নামে কোন একজন লেফটেন্যান্ট কর্নেল, তার এটা নিয়ে কথা বলার কথা না। উনি ময়মনসিংহ এর ইনচার্জ, 8 ডকের হেড, তো ওনাকে দিয়ে বলাচ্ছে কেন? সাথে আরো 2জন ব্রিগেডিয়ার আসছে, যারা একটা সাংবাদিক সম্মেলন ডেকে এই কথাগুলো বলতেছেন। এই বলাটার মানেই তো যে ওয়াকার কিছু একটা হুমকি দিচ্ছে আমাদের। হুমকি তো তার দেওয়ার কথা না, আর তার কাজও না। কেন সেই কথা বলতে যাইব? সে ব্যাখ্যা দিচ্ছে আসলে যে 15 জনকে অ্যারেস্ট করা আছে, তাদের স্ট্যাটাস কি, এটা যখন প্রশ্ন করে ওটার জন্য বসেছিল। ওটার উত্তরে বলতেছে যে আমরা তো জানি না তারা চাকরি গেছে নাকি এখন আর্মিতে আছে। এখন বলতেছে এটা আমরা ইউনিভার্সিটি ইন্টারপ্রিটেশন জানি না। তো ইউনিভার্সিটি ইন্টারপ্রিটেশন জানে না, গিয়ে জিজ্ঞেস করেন, তো এক্ষুনি ফোন করেন, তো কতক্ষণ লাগে আপনাকে এই ইন্টারপ্রিটেশন জানতে? ফর্মালি চিঠি দিয়ে জিজ্ঞেস করেন। এইটা গ্রেপ্তারের পর থেকে প্রায় 2 সপ্তাহ হতে চললো, এই গড়িমসি চলতেছে, মানে গ্রেপ্তারের নোটিশটা জারির পর থেকে এটা গড়িমসি চলতেছে চলতেছে চলতেছে। এটার মানে হলো, এটার টার্গেট হলো যদি বিচারটা বন্ধ করে দেওয়া যায় তাহলে তো এগুলো সব শেষ। তাহলে আমি যা দেখি, বুঝি, অ্যানালাইজ করতে পারি, তা হলো যে ওয়াকারের টার্গেট হলো কোনো মতে একটা ইলেকশন ঘটায় দেওয়া। ধরা যাক ইউনুস সরকার নাই, পদত্যাগ করে পলাই গেছে, অথবা ওনারাই ফালাই দিচ্ছেন, বাড়ি পাঠাই দিচ্ছেন, ভয় দেখে হোক যেভাবে হোক। তাহলে কি হবে? কেউ একজনকে বসাই দিয়ে বলবে যে ওটা তত্ত্বাবধায়ক সরকার, 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে বিএনপি ক্ষমতা বসাতে চলে যাবেন। সবচেয়ে বড় শর্ত যেটা তারা আশা করছে বা দিবে, সেটা হলো যে কোন ধরনের সংস্কার, কোন ধরনের বিচার, এই দুটা কোনটাই হবে না, দুটা নাই। পুরানো কনস্টিটিউশন যেটা আছে সেই অনুযায়ী ইলেকশনটা হবে। এর মানে হলো ইউনুস সাহেব যে 1.5 বছর থাকলো, এই 1.5 বছরের জন্য উনাকে ফাঁসি দিবে। এই যারা যারা উপদেষ্টা হয়েছে তারাও আসামি হবে, কারণ তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। এই ব্যাখ্যায় চলে যাবে তারা। চলে গেলেই নিট লাভটা হলো বিচারটা বন্ধ হয়ে গেল, তো ওয়াকার সাহেবের ফাঁসি ধরে চলে গেল। 1400+ মরছে, কে মরছে আমি কি জানি, অথবা সরকার যা বলছে আমরা তাই করছি, আমরা কেন অপরাধী হবো? তো সব মিলে ইন্টারেস্ট এরকম হবে। এর ভিতরে এবার হাসিনার ইন্টারেস্টটা কেমন হবে ওটাই তো অস্পষ্ট এই জায়গাটা। এই জন্য হয়তো হাসিনা একটু আলাদা করে প্রোগ্রাম করতেছে, নাহলে তো একই দিনে প্রোগ্রাম দিত। আমার কাছে এই জিনিসগুলো সবচেয়ে হজবরল, সবচেয়ে সন্দেহজনক। এই জিনিস বলেন। কিন্তু বিএনপি যে দাবিটা যে গণভোট এবং নির্বাচন একই দিনে, এই দাবিটা তো আমার কাছে মনে হয় যৌক্তিক। কারণ জামাত ইসলাম যে দাবি করতেছে যে নভেম্বরে, তাহলে তো অনেক টাকা খরচ হয়, প্রায় 2000 কোটি টাকা এক্সট্রা খরচ হয়। তাহলে কোনটা ইম্পর্টেন্ট, খরচ বেশি না লিগ্যালিটি, ক্ষমতাটার বৈধতাটা বেশি? এটা একটা প্রশ্ন। তার চেয়ে আসলে আগের প্রশ্ন আগে বলি। হাসিনা যে কনস্টিটিউশন রেখে গেছিল, সেই কনস্টিটিউশন অনুসারে হাসিনা পদত্যাগ করলে কি হবে তার কনস্টিটিউশনে লেখা নেই। তাহলে যে কোনো ধরনের সরকারি গঠন না কেন এটা অবৈধ হবে অ্যাকর্ডিং টু দ্য পুরান কনস্টিটিউশন। এটা কি করে সলভ করবেন? ইভেন যদি ওয়াকার এখন এটা টেক ওভার করে যে কোনো ভাবে হোক, এটাও তো অবৈধ হবে। তাহলে এটাকে বৈধ করবেন কি করে? অপেক্ষা করে বসে আছেন যে আপনারা পছন্দের আওয়ামী লীগকে, বিএনপি কে ক্ষমতা আনবেন, এবার বিএনপি আবার সংসদে গিয়ে ওটাকে বৈধ বানিয়ে দিবে, এভাবে করবেন? তো মূল প্রবলেম তো থেকেই গেছে, কনস্টিটিউশনটাই তো ইটসেলফ একটা প্রবলেম। কারণ হাসিনা তার একটা গভর্নমেন্ট ছেড়ে যাওয়া আর একটা গভর্নমেন্ট আসা, এই দুয়ের মাঝে কোনো জায়গা রাখে নাই, কোনো শর্ত নাই, কোনো একটা শর্তে থাকতে পারে কেউ একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, তার কোনো সুযোগ না। ইভেন পরের সরকারের ইলেকশনটাও আগের সরকারের সময় হয়ে যেতে হবে, তাই হলো নিয়ম। হাসিনা আজকে পর্যন্ত মনে করেন যে গত সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিল, আগামীকাল শপথ নেওয়া মাত্র নতুন সরকারের প্রধানমন্ত্রী হবে। কিন্তু আমরা কেন এসব নিয়ম নিয়ে ভাবছি? গণঅভ্যুত্থানের পরে আবার নিয়ম কি? পালায় গেছে সে।
তাহলে এখন আসেন যদি গণঅভ্যুত্থানের দিকে যান তাহলে পুরান কনস্টিটিউশন অটোমেটিক বাদ হয়ে গেছে। তাহলে আবার গণভোট হবে কি হবে না, এটা কি পুরান কনস্টিটিউশন দিয়ে ঠিক হবে? তাহলে ইয়ে আমাদের আলমগীর মির্জা আলমগীর সাহেব বলতে চাচ্ছেন কি আসলে পুরান কনস্টিটিউশন থেকে কথা বলছেন নাকি যখন যেটা সুবিধা তখন সেটা বলতেছেন? আর তারা যে গণঅভ্যুত্থান মানে না সেটা তো অনেকবার সালাউদ্দিন সাহেব বলে ফেলাইছে, একবার বলে মানি একবার বলে মানি না, একবার বলে যে কিচ্ছু হয় নাই, জুলাই আগস্টে কিছু হয় নাই, এটা মানুষের আবেগ মাত্র, বলে নাই এটা সালাউদ্দিন সাহেব? সেম কথা ওয়াকা সাহেব বলেছেন। এই যে সেম টোনটা কেন? এই সেম টোনটাই তো ইন্ডিয়ানও সেম টোন, ইন্ডিয়াও তো একই কথা বলছে। তারা তো বলতেছে প্রথম 4 মাস 5 মাস ধরে গেলে বয়ান দিয়ে গেছে যে ইউনূস সাহেব এটা তো একটা ইন্টিএম বুঝিরা, এটা তো একটা তত্ত্বাবধায়ক সরকার, মানে 3 মাস আইন। তো 3 মাস পরে ইউনূস সাহেব চলে যাচ্ছে না কেন ইলেকশন দিয়ে? ইউনূস সাহেব ক্ষমতা নিয়েছে 8ই আগস্ট, 7ই আগস্ট বিএনপি জনসভা করে 3 মাসের মধ্যে ইলেকশন চাইছে। তাহলে দেখেন ইন্ডিয়ার দাবি, ওয়াকারের দাবি, বিএনপির দাবি একই দাবি, একটাই দাবি, তাদের কমন দাবি। এই তিনজনের দাবির সাথে মিলতে কেন? এবং সেই মিল অনুযায়ী কিছুই হয় নাই। তাহলে সেই জিনিসটা এখন 1.5 বছর হওয়ার পরে আবার পুরান শব্দ পুরান জিনিসটা নিয়ে আসছে, মানে এটা কি? মানে তারা পুরান কনস্টিটিউশন যেন রান করতেছে এটা ধরে নিয়ে কথা বলতে চায়। পুরান কনস্টিটিউশন যদি রান করে তাহলে ইউনূস সরকার কেমনে কথা থাকলো? 8 তারিখে নতুন সরকার হলো কি করে? মানে আমরা কি পুরান কনস্টিটিউশন আছি আবার নাকি গণঅভ্যুত্থানের সরকারে আছি? যদি গণঅভ্যুত্থানের সরকার থাকে তাহলে তারপরে লেজিটিমেসির দরকারই নেই। তারা বলতেছে আমরা বৈধ, কারণ ওই যে সংবিধানের 106 নম্বর আর্টিকেল থেকে প্রধান বিচারপতি রেফারেন্স নিয়েই এটা করা হচ্ছে। প্রধানমন্ত্রী রেফারেন্স দিছে, এটা বলা, এটা আবার একটা পাল্টা ব্যাখ্যা হবে। প্রধানমন্ত্রী বিচারপতি বিচারকদের রেফারেন্সটা হবে 5 তারিখের আগে নিচে বা 5 তারিখে নিচে, ধরেন অ্যাকচুয়ালি 5 তারিখেই নিচে, 6-7 পর্যন্ত ছিল এটা, 8 তারিখ যখন শপথ নিয়ে নিচ্ছে তখন তো এটা নতুন সরকার, এটার উপর ওইটা কোনো এফেক্ট নেই আগেকারটা, এই আর্গুমেন্টও করা যায়। আসলে সোজা কথা বললে গণঅভ্যুত্থান মানে নতুন করে শুরু হয়েছে, জনগণ নয়া রায় দিছে, ফলে কনস্টিটিউশন সবকিছু হচ্ছে পুরানা, পিছনে পড়ে গেছে। এটা যদি বাস্তবতা এটাই ঘটছে, কিন্তু এরা যারা মানবে না 72 সংবিধান আমাদের পবিত্র, এই কথাগুলো যারা বলবে, কামাল হোসেন থেকে শুরু করে ইন্ডিয়া, সালাউদ্দিন বা সময় সময় বিএনপির সব নেতা, এটা প্রায় তারা বলতেছে। আবার যখনই সুবিধা পাচ্ছে তার সরে আসে বলে যে না না এগুলা না। আবার এই যে 2টা গণভোট আগে করা যাবে না, এই কথাগুলো সব এক জায়গা থেকে আসতেছে। গণঅভ্যুত্থানের সরকার মানলেই তো সব সমস্যা, সমস্ত সমস্যার ভিতরে তারা পড়ে যাবে। আবার বলতেছে জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে, এটাকে মানে জিজ্ঞাসাবাদের ঊর্ধ্বে রাখা যাবে না। হ্যাঁ, তো তার মানে তো আপনি গণঅভ্যুত্থানকে আপনি যদি আদালতে প্রশ্ন করেন তার মধ্যে গণঅভ্যুত্থান মানছেন না আপনি, এটা পাবলিকের রায় নয়, কনস্টিটিউশনই পাবলিকের রায়, এটা আপনি বলতে যাচ্ছেন। তার কনস্টিটিউশনটা আসছে কোথেকে? ওটা কি পাবলিকে করে নাই? তাহলে পাবলিকে যদি করে থাকে পাবলিকই কনস্টিটিউশন পালা দিতে পারে। কনস্টিটিউশন মানে কি? জনগণের সরকার, এটা জনগণ করছে, তো জনগণই তো রাস্তায় নেমে গণঅভ্যুত্থান করছে। তাহলে আপনি বলতেছেন যে মানে আপনার মনোভাব হচ্ছে যে এই গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জন্য যে যেহেতু ভ্যালিডিটি গুলো কোনোটাই আনা হয় নাই, তো আপনি যে ইলেকশন ডাকতেছেন এটা কোন আইনের ভিত্তিতে ডাকতেছেন? ইউনূস সাহেব ডাকতেছে কোন আইনের ভিত্তিতে? এই যে ইউনূস সাহেব একটার পর একটা অধ্যাদেশ বা আদেশ জারি করতেছে, ইভেন আইসিটি কোর্টের কি কি নির্দেশ বদলাইছেন না উনি? এই বদলাচ্ছেন কিসের ভিত্তিতে? কিসের ক্ষমতা আছে ওনার হাতে? ওনার ক্ষমতাটা যদি বৈধ হয়ে থাকে তাহলেই না এগুলো বৈধ। তাহলে সেগুলোর জন্যই তো একটা গণভোটের দরকার আছে। গণভোট ইকুইভ্যালেন্ট টু এ নিউ কনস্টিটিউশন অর এ নিউ ক্লজ অ্যাডেড টু দ্য ওল্ড কনস্টিটিউশন। আমার কথাটা বুঝছেন? আগে না খোদ ইউনূস সাহেবেরই বৈধতা, যে ইলেকশন ডাকছে, আহ্বান জানাইছে, ইলেকশনের ডেট ঠিক করছে, তারই তো বৈধতা ঠিক করতে হবে আগে। তাহলে কোনটা আগে? গণভোটের বৈধতা আগে নিয়ে আসবেন, গণভোট দিয়ে সেই বৈধতা গুলো আগে আনবেন, নাকি আগে খালি ইলেকশন? আগে ইলেকশন কেন করতে যাচ্ছে বিএনপি? ওটা বুঝলি তো সব বুঝতে যাবেন। আগে করতে যাচ্ছে এই জন্য ইলেকশন করার পরে বিএনপি ধরে নিচ্ছে তারা ক্ষমতায় যাবে, সংখ্যাগরিষ্ঠ হবে, এইবার হাতে মুসরানি দিয়ে বলবে এইবার সব ক্ষমতা আমাদের হাতে, আমরা সংসদে কোনটা পাস করবো কোনটা করবো না এটা আমরা ঠিক করবো। ফলে তুমি ইউনূস সাহেব সহ
1.5 বছর যারা যারা ক্ষমতা ছিল সবকে অবৈধ বলে ফাঁসি দিয়ে দেবো। এটা আমি এখনই ডিল করব। আমাকে হয় ক্ষমতা আনো, তাহলে তোমাদের মাফ করে দেবো। মঈনকে যেভাবে হাসিনা মাফ করে দিচ্ছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মনে করেন যে গণভোট হয়ে গেল নভেম্বরে, ধরে নিন গণভোট হলো, এবং সেই গণভোটে এই যেই 48 যে সনদের যে এগুলো আছে যেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওগুলো জনগণের ভোটে ওগুলোও জিতলো, মানে পুরোটাই বিএনপির বিরুদ্ধে গেল ধরে নিলাম। তো এরপর 1 ফেব্রুয়ারি নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি 1/3 মেজরিটি নিল, যেটা নিয়ে সংবিধান চেঞ্জ করা যায়। তাহলে কি বিএনপি এই গণভোটের রায় মানতে বাধ্য? এইটাই তো অরিজিনাল কনস্টিটিউশনের প্রবলেম বানায় রাখছে কামাল হোসেন, যে 2/3 হলে বদলানো যায়। এইটার আবার পাবেন গণভোটের রায় বদলানো যায়। হ্যাঁ, ওটাকে এমন ভাবে বলা আছে কনস্টিটিউশনে সবই বদলানো যায়, এটা থাকার কথা না। কিন্তু আমাদের ইংল্যান্ডে তো এটা বদলানো যায় না। নেপালের কনস্টিটিউশনে দেখেন, ওখানে পরিষ্কার লেখা আছে কি কি বদলানো যাবে, আর কি কি বদলাইতে গেলে আরেকটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডাকতে হবে। আগে বদলানো যাবে, আবার কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডাকেন, আবার সংবিধান সভা ডাকেন। এই জন্য এখনকার প্রবলেম সলভ করার জন্য বেস্ট ছিল আসলে নতুন সংবিধান সভার ইলেকশন করে, নতুন সংবিধান সভা ডেকে নতুন আইন কানুন বানিয়ে দেন, হয়ে গেল। কিন্তু এটা তো আর ইন্ডিয়া চাইবে না, এটা বিএনপি চাইবে না। কারণ বিএনপি এটা হলে আর সেই সব ক্ষমতা নিজের হাতে নিতে, এই যে ম্যান্ডেট করে চিল্লাতেছে যে আমির খসরু, দেখেন উনি তো ম্যান্ডেট কথাটা এমন জায়গায় নিয়ে গেছেন যে আন্দোলন করার আগে নাকি ম্যান্ডেট নিতে হবে। তার মানে কি আমাকে ইলেকশনে আগে জিতে আসতে হবে, আমাকে এটা দিয়ে একটা হেনা ভোট বানাইতে হবে। তো ওরা যে বিএনপি যে 3 বছর আন্দোলন করলো, তাদের আর কি কোনো ম্যান্ডেট ছিল? পাবলিক কি বলছিল হ্যাঁ আন্দোলন করেন, আমরা সাক্ষী আছি, আমরা সমর্থন দিতে আছি? এটা কি ম্যান্ডেট বলেন, কথা বুঝি না। আপনার মুভমেন্টের আগে ম্যান্ডেট দিতে হবে?